এনবিটিভিতে সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে সালমা। শুরু করছি আজকের প্রতিবেদন হিন্ডেনবার্গ রিপোর্ট। হিন্ডেনবার্গ রিপোর্ট ঘিরে তোলপাড় বিশ্ব। আদানি বিশ্বের ধনীর তালিকার তৃতীয় থেকে নেমে এসেছে 17 নম্বরে। আদানি 10টা পাবলিক কোম্পানি হারিয়েছে 10 লাখ কোটি টাকার মূল্যে। সেই সাথে এলআইসি হারিয়েছে 40,000 কোটি টাকা। কিন্তু কিভাবেই বা হচ্ছে এসব, সেসব নিয়ে আজকের প্রতিবেদন। আদানি গোষ্ঠীর শেয়ার দরে রক্তক্ষরণ জারি এখনো। হিন্ডেনবার্গ রিসার্চের একটি রিপোর্টেই তুমুল পতন হয়েছে আদানি গোষ্ঠীর শেয়ারে। মার্কিন সংস্থার দাবি, আদানি গোষ্ঠীর ঘাড়ে বিপুল পরিমাণে ঋণের বোঝা রয়েছে। এদিকে অ্যাকাউন্টিং এর সমস্যা রয়েছে বলে উল্লেখ করেছে তারা। এর পাশাপাশি তারা দাবি করেছে আদানি গ্রুপ বহু বছর ধরে স্টক ম্যানিপুলেশন এবং অ্যাকাউন্টিং জালিয়াতিতে জড়িত, যার কারণে এত বিতর্ক, যার কারণে প্রশ্ন উঠেছে আদানিকে নিয়ে। প্রশ্ন উঠছে হিন্ডেনবার্গ রিসার্চই বা কি, এই সংস্থার নেপথ্যেই বা কারা আছেন, এদের উদ্দেশ্যই বা কি। হিন্ডেনবার্গ রিসার্চের পিছনে রয়েছেন নাথান অ্যান্ডারসন নামে একজন ব্যক্তি। হিন্ডেনবার্গ রিসার্চের ফাউন্ডারও তিনি। গত 24শে জানুয়ারি এই সংস্থার তরফে একটি রিপোর্টে পেশ করে বলা হয় যে গত এক দশক ধরে শেয়ারের দরে কারচুপি করছেন আদানিরা, আর তার জেরেই সেই গোষ্ঠীর এত রমরমা। আদানিদের বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগও আনে এই সংস্থা। শুধু আদানিদের নয়, ম্যানহাটনের একটি ছোট্ট অ্যাপার্টমেন্টে বাস করা এই নাথান এর আগেও 16টি সংস্থাকে বিপদের মুখে ফেলেছেন। তার রিপোর্টই সর্বশান্ত করেছে একাধিক সংস্থাকে। 2017 সালে হিন্ডেনবার্গ রিসার্চ প্রতিষ্ঠা করেন নাথান। এটি একটি ফরেন্সিক আর্থিক গবেষণা সংস্থা যা বিভিন্ন সংস্থার ইকুইটি, ক্রেডিট এবং ডেরিভেটিভস বিশ্লেষণ করে। সংস্থাটির ওয়েবসাইট বলছে, অর্থনীতিতে মানবসৃষ্ট বিপর্যয় আটকাতে তারা বিভিন্ন সংস্থার আর্থিক দুর্নীতি, অনিয়ম, অব্যবস্থাপনা এবং প্রকাশ্যে না আসা লেনদেনগুলোর ওপর নজরদারি চালায়। নিজেদের সংস্থার খরচও নিজেরাই চালায় হিন্ডেনবার্গ। সংস্থার দাবি, নজরদারি চালাতে তারা কারোর কাছ থেকে কোনো টাকা নেন না। 1937 সালের 6 মে নিউ জার্সিতে উড়ে যাওয়ার পথে মাঝ আকাশে আগুন লেগে যায় জার্মানির বিমান হিন্ডেনবার্গ এয়ারশিপে। মাটিতে আছড়ে পড়ে মৃত্যু হয় 36 জন বিমান যাত্রী এবং বিমান কর্মীদের। সেই বিমানের নামেই সংস্থার নামকরণ করেন নাথান। কোন সংস্থার সম্ভাব্য আর্থিক কেলেঙ্কারি খুঁজে বের করার পর তা নিয়ে হিন্ডেনবার্গ রিসার্চ রিপোর্ট নামে একটি প্রতিবেদন প্রকাশ করে তারা। আদানিদের ক্ষেত্রেও তাই হয়েছিল। সেই রিপোর্ট প্রকাশ্যে আসতেই বিশ্ব জুড়ে হইচই পড়ে যায়। হিন্ডেনবার্গ মূলত বিভিন্ন সংস্থার শেয়ার দাম কমে যাওয়ায় বাজি ধরে শর্ট সেলিং করে মুনাফা কামায়। এবার প্রশ্ন হচ্ছে, শর্ট সেলিং কি? কিভাবেই বা শেয়ারের দাম কমে গেলে মুনাফা করা যায়? হিন্ডেনবার্গের এইসব করেই বা কি লাভ? সাধারণত যখন কোনো শেয়ার প্রাইসের দাম বাড়ে তখন মুনাফা করে সবাই, কিন্তু শর্ট সেলিং এর ক্ষেত্রে সেটা উল্টো। শর্ট সেলিং এ যখন কোনো শেয়ারের দাম পড়ে যায় তখন মুনাফা করে ইনভেস্টররা। এই শর্ট সেলিং হচ্ছে একটি অ্যাডভান্স ট্রেডিং কৌশল। শর্ট সেলিং এর জন্য মার্কেট সম্পর্কে যথাযথ জ্ঞান, অ্যানালিটিক্যাল স্কিল এবং অভিজ্ঞতার প্রয়োজন। এখান থেকে যেমন আয় করা সম্ভব, তেমনি ঝুঁকির সম্ভাবনাও অনেক বেশি। সাধারণ লগ্নির থেকে শর্ট সেলিং অনেকটাই আলাদা। দ্য সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া অনুযায়ী শর্ট সেলিং হলো নিজের মালিকানাধীনে না থাকা শেয়ার বিক্রি করা এবং পরে দাম কমলে তা কিনে নেওয়া। বেশি দামে বিক্রি করে কম দামে কিনে লাভের চেষ্টা চলে এই ট্রেডিং কৌশলের মাধ্যমে। আসুন সহজে বোঝানো যাক শর্ট সেলিং বিষয়টি কি। সাধারণভাবে শেয়ার বাজারে লগ্নি করা কোনো ব্যক্তি বা কোনো সংস্থা প্রথমে কোনো সংস্থার শেয়ার কেনেন এবং শেয়ার দর বৃদ্ধির প্রত্যাশা করেন। সেই শেয়ারের দাম বাড়লে তা বিক্রি করে দেন। এইভাবে শেয়ার বিক্রি করে লাভ হয়। এটাই চিরাচরিত শেয়ার কেনা বেচা। এই ধরনের শেয়ার বিক্রির ক্ষেত্রে তা আগে কিনতে হয় এবং শেয়ারের মালিকানা পেতে হয়, কিন্তু শর্ট সেলিং এর বিষয়টি উল্টো। এই কৌশলে শেয়ারের মালিকানা না থাকলেও তা বিক্রি করে দেওয়া যায়। ধরে নেওয়া যাক এ বি নামের একটি সংস্থার শেয়ার রয়েছে বাজারে। আপনার কাছে এই সংস্থার কোনো শেয়ার নেই, কিন্তু দীর্ঘদিনের অভিজ্ঞতা বা অভ্যন্তরীণ খবরে আপনি জানতে পারলেন ওই সংস্থার শেয়ারের দাম কমতে পারে। তখন আপনি ওই সংস্থার কিছু শেয়ার কোনো ব্রোকারের থেকে কিনে নিয়ে বাজারে বিক্রি করে দিলেন। শেয়ার মার্কেটে এভাবেই ট্রেডিং এর সুযোগ রয়েছে। ওই শেয়ার বিক্রি করে দেওয়ার পর তার দাম কমে গেলে আপনি কিনে আবার ব্রোকারকে ফেরত দিয়ে দিলেন সেই শেয়ার। এর জেনে লাভ করলেন আপনি। এই পদ্ধতি হচ্ছে শর্ট ট্রেডিং। কিন্তু আশা মতো দাম না কমলে ক্ষতির সম্ভাবনা থেকে যায় এই ট্রেডিং কৌশলে। কমার বদলে যদি শেয়ারের দাম পড়ে যায় সেক্ষেত্রে সীমাহীন ক্ষতির মুখ দেখতে হয়। এই শর্ট সেলিং অনন্ত সময়ের জন্য করা যায় না। ভারতীয় শেয়ার বাজারে ট্রেডিং এর বিভিন্ন ধরন আছে, ইকুইটি, ফিউচার সহ অন্যান্য। প্রত্যেক ট্রেডিং এ কিছু নির্দিষ্ট নিয়ম নীতি তৈরি করেছে সেবি। এই সব ট্রেডিং প্ল্যাটফর্মে শর্ট সেলিং করতে গেলে নির্দিষ্ট সময়ের মধ্যে তা সম্পূর্ণ করতে হয়। যেমন ইকুইটিতে শর্ট সেলিং করতে হলে দিনের পর দিন তা সেরে ফেলতে হবে, কিন্তু ইকুইটিতে সাধারণ শেয়ার কেনা বেচায় কোনো সীমাবদ্ধতা থাকে না। অন্যদিকে ফিউচারে তা প্রতি মাসের শেষ বৃহস্পতিবারের মধ্যে সম্পূর্ণ করতে হবে। অর্থাৎ শর্ট সেলিং এর জন্য ইচ্ছে মতো সময় পান না বিনিয়োগকারীরা, যা এই ধরনের ট্রেডিং এর প্রতিবন্ধকতা। এবার জানবো হিন্ডেনবার্গ রিসার্চের প্রভাব কতটা পড়ছে
আদানির উপরে। হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্ট প্রকাশ্যে আসার পর বিত্তমানদের তালিকায় ধাক্কা খেয়েছেন দেশের অন্যতম নামী শিল্পপতি গৌতম আদানি। চতুর্থ স্থান থেকে নেমে গেছেন 17 নম্বরে। চলুন দেখে নেওয়া যাক আমেরিকার ওই সংস্থার রিপোর্টে ঠিক কি অভিযোগ করা হয়েছে। ওই সংস্থার তরফে দাবি করা হয়েছে কারচুপি করে নিজেদের সংস্থাগুলি শেয়ার দর বাড়িয়েছে আদানি গোষ্ঠী। এ নিয়ে 2 বছর ধরে তদন্ত চালিয়ে তারা এই তথ্য জানতে পেরেছে বলে দাবি করা হয়েছে ওই রিপোর্টে। হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্টে আরো দাবি করা হয়েছে গত 1 দশক ধরে নিজেদের সংস্থাগুলির শেয়ারের দাম কৃত্রিমভাবে বাড়িয়েছে আদানি গোষ্ঠী। গত 3 বছরে কারচুপির মধ্যে গৌতম আদানি 12,000 কোটি ডলারের নিট সম্পদের 10,000 কোটি এসেছে। আমেরিকার সংস্থার রিপোর্টে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে জালিয়াতিরও অভিযোগ করা হয়েছে। মরিশাস, আরব আমিরশাহীর মতো কিছু দেশে আদানি পরিবারের মালিকানাধীন কিছু ভুয়ো সংস্থার কথা উল্লেখ করা হয়েছে। কৃত্রিমভাবে শেয়ারের দর কয়েক গুণ বাড়িয়ে আদানিরা বিশাল সম্পদ তৈরি করেছে। গত 3 বছরে আদানির শেয়ার সম্পদের পরিমাণ বেড়েছে 800% বেশি। হিন্ডেনবার্গ সংস্থার দাবি, এ নিয়ে গবেষণা চালাতে তারা আদানি গোষ্ঠীরই কয়েকজন প্রাক্তন উচ্চপদস্থ কর্তার সঙ্গে কথা বলেছেন। সেই সঙ্গে কয়েক হাজার নথি পর্যালোচনা করেছেন তারা। সব দিক খতিয়ে দেখে এই রিপোর্ট প্রকাশ করা হয়েছে। গৌতম আদানি বর্তমানে বিশ্বের ধনীদের তালিকায় 3য় থেকে 17 নম্বরে নেমে এসেছেন। হারিয়েছেন $60 বিলিয়ন বেশি সম্পদ। সরকারি বীমা সংস্থা LIC 80,000 কোটি টাকা ইনভেস্ট করেছিল আদানি কোম্পানিগুলিতে, যার মূল্য এখন 40,000 কোটিতে নেমে এসেছে, অর্থাৎ প্রায় 40,000 কোটি টাকা হারিয়েছে। এর সাথে সাথে অন্যান্য কোম্পানি ও ইনভেস্টররাও কয়েক লাখ কোটি টাকা হারিয়েছে আদানির স্টকে ইনভেস্ট করে। আদানির কোম্পানিগুলো হলো আদানি এন্টারপ্রাইজ লিমিটেড, আদানি পোর্টস অ্যান্ড SEZ লিমিটেড, আদানি সবুজ শক্তি লিমিটেড, আদানি পাওয়ার লিমিটেড, আদানি ট্রান্সমিশন লিমিটেড, আদানি টোটাল গ্যাস লিমিটেড, আদানি উইলমাল লিমিটেড, অম্বুজা সিমেন্ট, ACC। পাবলিকলি ট্রেড হওয়া প্রত্যেকটি কোম্পানির শেয়ার পড়েছে। প্রায় 10 লাখ কোটি টাকারও বেশি সম্পদ রাতারাতি উড়ে গিয়েছে। নিঃস্ব হয়ে গিয়েছে হাজার হাজার রিটেল ইনভেস্টর। আদানি গ্রুপ অবশ্য এই রিপোর্টকে মোটেও বিশেষ গুরুত্ব দিতে রাজি হয়নি। উল্টে সংস্থার চিফ ফিনান্সিয়াল অফিসার যোগেশিন্দর সিং বলেন, এই প্রতিবেদন ভুল তথ্য দিয়েছে, বাসি খবর দিয়েছে, ভিত্তিহীন খবর দিয়েছে, মিথ্যে অভিযোগ করা হয়েছে। ভুল তথ্য দিয়ে দেশ ও কোম্পানির ক্ষতি করার চেষ্টা করার আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে আদানি গোষ্ঠী। হিন্ডেনবার্গ অবশ্য স্বাগত জানিয়েছেন আদানির এই আইনি লড়াইকে। হিন্ডেনবার্গ প্রতিবেদন নিয়ে তর্ক হচ্ছে দেশের পার্লামেন্টেও। সরকারি মদতেই আদানির এতবার বেড়েছে বলে দাবি করেছে রাহুল গান্ধীও। এর আগেও রাহুল গান্ধী আদানিকে নিয়ে সতর্ক করেছিল। এত কিছুর পরে এখনো সরকারের পক্ষ থেকে সেভাবে পদক্ষেপ নেওয়া হয়নি আদানির বিরুদ্ধে। আপনার কি মনে হয় আদানি বিতর্ক নিয়ে? সত্যি কি আদানি বিপর্যয় একটি ম্যানমেড বিপর্যয়? কমেন্টের মাধ্যমে জানান আমাদের।